প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। করোনা পরিস্থিতির যে বাড়ন্ত শুরু হয়েছে, মনে হয় হয়তো আবার লকডাউনের সম্মুখীন আমরা হতে চলেছি। তো অনেক ছাত্রছাত্রী আমাকে অনুরোধ করলো যে এত দিন ধরে সত্যিই পড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই তারা যে পড়াশোনা করেছিল এখন কিন্তু প্রায় ভুলে গিয়েছে। তো সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন রূপে আবার পড়াগুলো আমি শুরু করছি। একদম জ্ঞানচক্ষু থেকে শুরু করে, মানে তোমাদের সিলেবাসে যেগুলো আছে, জ্ঞানচক্ষু রয়েছে, বহুরূপী রয়েছে, পথের দাবি, এই তিনটির ওপর পরীক্ষা হবে মূলত। এগুলো আমি কি করব, প্রত্যেকটা ভিডিওতে জাস্ট ছোট্ট করে মানে এই গল্পের বিষয়বস্তু কি আছে এবং এই গল্প থেকে যে ছোট প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, সেই ছোট প্রশ্নগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে আলোচনা করে দেব। তোমরা পারলে ওই ছোট প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে, আর লং প্রশ্নের আমি কিন্তু সাজেশান দিয়ে দেবো। মাধ্যমিকে 6টা লং প্রশ্ন পড়ে, তার জন্য মোটামুটি 10টা প্রশ্ন দিলেই তোমরা সব কমন পাবে, কিন্তু 35 নম্বরের যে ছোট প্রশ্ন, তার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তবে কোনো পরিশ্রমের আর দরকার নেই, তোমরা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেগুলো দেব শুধু সেইগুলো পড়বে, আর কোনো পড়ার দরকার নেই, প্রত্যেকটি প্রশ্ন কমন আসবে। তো আজকের বিষয় জ্ঞানচক্ষু, খুব ভালো একটা গুরুত্বপূর্ণ গল্প, 10ম শ্রেণীর পাঠ্য, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু শব্দের মানে তোমরা জানো, আমরা চোখ দিয়ে যা দেখি সব কিছুই যে ঠিকঠাক এমনটা কিন্তু নয়। ঠিক কখন ঠিক হয়? যখন আমরা ঠকি এবং তারপর যখন আমরা শিক্ষা গ্রহণ করি, তখনই আমরা বলি, তোকে আমি ঠিক চিনতে পারতাম না, এবার আমার জ্ঞানচক্ষু খুলেছে। ঠিক এইভাবে এই যে জ্ঞানচক্ষু গল্প, যেটা আশাপূর্ণা দেবী লিখেছেন কুমকুম গল্প গ্রন্থের অন্তর্গত, এই পয়েন্টগুলো ভালো করে মার্ক করবে, বারবার এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তো এই জ্ঞানচক্ষু কার খুলেছিল না, জ্ঞানচক্ষু গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, এই গল্পের যে নায়ক, তার নাম ছিল কিন্তু তপন। শুধু তপন বললে হয়তো ভুল হবে, কারণ সন্ধ্যা তারায় প্রকাশিত যে নামটি ছিল সেখানে লেখা ছিল শ্রী তপন কুমার রায়। তো এই তপনের দুটো বিষয়ে জ্ঞান ঠিক ছিল না। এক হচ্ছে যে সে প্রচুর গল্প বই পড়তো ঠিকই, কিন্তু এই গল্প বইগুলো কারা লেখে, এই লেখকরা কেমন দেখতে হয়, এই সম্পর্কে কিন্তু তার কোনো জ্ঞান ছিল না। আর জ্ঞান ছিল না এই বইগুলো কিভাবে প্রকাশ পায়, কারা বই প্রকাশ করে, এই প্রকাশ পাওয়া বইগুলোর পেছনে কত খাটনি থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তার জ্ঞান ছিল না। তবে এই গল্পটা পুরোটা জানলে হয়তো তপনের এই দুটো জ্ঞান, এই যে দুটো বিষয়ে তার অজ্ঞান ছিল, সেই জ্ঞান কিন্তু ফিরে এসেছিল, এবং কিভাবে ফিরে এসেছিল তা কিন্তু এই গল্প পড়লে আমরা জানতে পারব। তো ফিরে আসছি জ্ঞানচক্ষু গল্পের মূল বিষয়বস্তু। এখানে মূলত বলা হয়েছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিল তপন। তপনের দুটো বিষয়ে জ্ঞান ছিল না, এক লেখকরা কেমন দেখতে, আর দুই এই যে লেখাগুলো প্রকাশিত হয়, কিভাবে এই লেখা প্রকাশিত হয়, এই দুটো বিষয় সম্পর্কে মূলত তপনের অজ্ঞান ছিল বা জ্ঞান ছিল না বা অজানা ছিল। তো এই দুটো জ্ঞান কিভাবে তার কাছে এলো বা এই দুটো বিষয় সম্পর্কে সে কখন কিভাবে জানতে পারলো, সেই নিয়েই এই গল্প, যার নাম দেওয়া হয়েছে জ্ঞানচক্ষু। ব্যাপারটা কি হয়েছিল না, তপন ছোটবেলা থেকে লেখা পড়তে ভালোবাসে। প্রত্যেকটা লেখকের লেখা কিন্তু তপনের খুব পছন্দ, কারণ পড়ার প্রতি তার কিন্তু অসম্ভব জেদ ছিল। কিন্তু মাঝে মাঝে তার ইচ্ছেও হতো যে আমি যদি লেখক হতে পারতাম, কিন্তু লেখকরা দেখতে কেমন, এই নিয়ে কিন্তু তার একটা চিন্তা ছিল। কারণ তপন জানতো লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব। কিন্তু যখন বিয়ে বাড়িতে গিয়ে তার ছোট মেসোর সঙ্গে পরিচিতি ঘটলো এবং জানতে পারলো তার ছোট মেসো একজন লেখক, শুধু লেখক নয়,
সত্যিকারের লেখক। তখন কিন্তু তপনের জেদ চেপে গেল, কারণ এই যে ছোট মেসো, সে কিন্তু একেবারে নিছক মানুষ। সে কি করে না, দাড়ি কামায়, সিগারেট খায়, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেয়, চানের সময় চান করে, এছাড়া খবরের কাগজ পড়ে, রাজনীতির আলোচনা করে, মাঝে মাঝে রেগে বিরক্ত হয়ে সিনেমা দেখতে বা ঘুরতে চলে যায়। তো সাধারণ মানুষের মতো একজন মানুষ ছোট মেসোকে দেখে কিন্তু তপনেরও জেদ চাপে, সেও লেখক হবে। তাই বিয়ে বাড়িতে যাওয়ার সময় মামা বাড়িতে কিন্তু তার মায়ের চাপেই হয়তো তাকে হোম টাস্কের খাতাটা সঙ্গে নিয়ে যেতে হয়েছিল। সেই হোম টাস্কের খাতা নিয়ে সে কিন্তু একটা দিব্যি গল্প লিখে ফেলল এবং সে পড়ে অবাক, কারণ সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তপন কি তা বলে লেখক হয়ে গেল নাকি? সেই গল্প নিয়ে এসে ছোট মাসিকে দিয়ে পড়ানো হলো। ছোট মাসি একটু পড়েই, কারণ ছোট মাসি বিয়ের পর সত্যি মুরব্বি হয়ে গেছে, একটু কোনো কিছু হলেই হ্যাঁ ঠিক আছে, আগের মতো কিন্তু তপনকে এতটাও পাত্তা দেয় না। তো ছোট মাসি তপনের এই গল্প লেখা দেখে খুশি হয়েছে, কিন্তু তপনকে একটু সন্দেহ করেছিল, বলছিল এই কোথাও থেকে একটু ক্লিফাই করিসনি তো। তারপর সেই গল্প নিয়ে কিন্তু ছোট মেসোর কাছে গিয়েছিল এবং বলেছিল যে তোমার এটা উপযুক্ত কাজ হবে এই গল্পটা কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়া। এবং ছোট মেসো বলল যে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সঙ্গে তার খুব ভালো রিলেশন, এবং সে যদি নিজে বলে তাহলে কিন্তু না করতে পারবে না। সেই মতো তপনকে কথা দেওয়া হলো যে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়া হবে, এবং তপনের গল্প পড়েই মেসো অনেক প্রশংসা করলো। তখন তপন ভাবলো যে হ্যাঁ সত্যি রত্নের মূল্য জহুরিরাই চিনবে, কারণ এই গল্পটা তো সেই না চিনবে যে আরেকজন লেখক। এখন ছোট মেসো কিন্তু তপনের অনেক প্রশংসা করেছে, কারণ এই ছোট্ট বয়সে ছেলেরা সাধারণত খুন জখম, অ্যাক্সিডেন্ট, রাজারানী এই সমস্ত গল্প লেখে, কিন্তু তপন যে গল্প লিখেছে তা সবের থেকে আলাদা। স্কুলে ভর্তির দিনের যে অভিজ্ঞতা, প্রথম দিনের অভিজ্ঞতা, তা নিয়ে খুব খুশি হয়েছে এবং কথা দিয়ে গেছে যে হ্যাঁ এই গল্প কিন্তু পত্রিকায় আমি ছাপিয়ে দেব। তপন কিন্তু আনন্দের সহিত আশায় দিন গুনতে থাকে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে সাহিত্যিক, কথাশিল্পী। তো বারবার ধরে তপন ওয়েট করছে কখন সেই যে গল্প সহ পত্রিকা আসবে যেখানে সূচিপত্রে তপনের নাম লেখা থাকবে। কিন্তু মেসো গেছে তো গেছেই, মনে হয় মেসো ধোঁকা দিয়ে গেছে, কারণ কতদিন সময় লাগবে সামান্য একটা গল্প পত্রিকায় ছাপিয়ে দিতে। তো তপন যখন আশা প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় একদিন দেখতে পেল ছোট মাসি আর ছোট মেসো এসছে এবং তাদের সঙ্গে সেই পত্রিকা ছিল। সেই পত্রিকা দেখতে পেয়ে তপন কিন্তু প্রচুর আনন্দ পেয়েছিল। তপন ভাবছিল হয়তো সেদিন ছিল তার সবথেকে সুখের দিন, কারণ ওই পত্রিকা যেটা আসছে, যেই পত্রিকাটা মেসোর হাতে আছে, ওই পত্রিকাতে কিন্তু আমার নামটাও আছে। সেই ভেবে সে প্রচুর আনন্দ করেছে। কিন্তু যখন সেই পত্রিকা আসার পর সে সূচিপত্রে সত্যি তার নামটা দেখলো, প্রচুর আনন্দ পেয়েছে। আনন্দে সে কাঁদো কাঁদো হয়ে গেছে। এই আনন্দের সহিত যে চোখে জল এসছে, এই জল দেখেও কিন্তু আরও আনন্দ, কারণ এই জল তো আর দুঃখের জল নয়, অনেকে আনন্দে কান্না করে, তাই তপনও কিন্তু আনন্দে কান্না করছে, কারণ তপন এখন সত্যিকারের লেখক। তার গল্প পত্রিকায় উপস্থিত, এই গল্প সহ পত্রিকা সকলের হাতে হাতে ঘুরবে এবং সবাই কিন্তু বলবে যে লেখক তপনের লেখা গল্প দেখো কত সুন্দর হয়েছে। তাই কিন্তু এই বাঁধভাঙা আনন্দে তপনের চোখের জল সত্যি ধরে রাখা গেল না। কিন্তু যখন তপন গল্প পড়ল, তখন কিন্তু সত্যি সত্যি কান্নার জল চোখ দিয়ে বেরিয়ে এলো, এবং সেদিন ছিল তার সবচেয়ে মনে হয় দুঃখের দিন। কারণ এ কার গল্প পড়ছে তপন? এই গল্প তো তপন লেখেনি। এই গল্প কোথায় ছিল? অন্যের লেখা গল্প নিজের নামে পড়ার যে কি কষ্ট, সেটা সত্যি তপন ছাড়া হয়তো আর কেউ বলতে পারবে না। কারণ
যখন সবাই তপনের গল্প নিয়ে হইচই করছে এবং হইচই করার পর কিন্তু তপনের ওপর আর গুরুত্ব ছিল না, সবাই বলছে যে ওই ছোটো মেসোর জন্যই নাকি গল্প ছাপা হয়েছে। মেজো কাকু তো বলেই ফেললো এরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়, আমার থাকলে আমিও একটা লিখে দিতাম। কারণ এবং তার সঙ্গে এটাও প্রচার হয়েছিল যে একটু আধটু কারেকশান করা হয়েছে। আর সত্যিই মেসো তো মেসো, একটু আধটু কারেকশানের নাম করে পুরো গল্পটাই পাল্টে দিয়েছে বেচারা তপনের। তো তপনকে যখন তার মা অনুরোধ করলো এই তপন গল্পটা একবার পড়, আমি গল্পটা শুনবো, তখন কিন্তু তপন খুব দুঃখ পেয়েছিল। কারণ এই গল্প সে আর পড়তে চায় না, কারণ এই গল্পটা কি অ্যাকচুয়ালি তার। আর যখন সে গল্পটা পড়লো নিজে, তখন কিন্তু তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। চোখের জলে সে কিছু দেখতে পাচ্ছিল না, তবুও সেই ঝাপসা দেখার মধ্য দিয়ে, সেই ঝাপসা দৃষ্টিশক্তি, কারণ যখন তোমার চোখ জলে ভরে যাবে তখন কিন্তু তুমি দেখতে পাবে না, অনেক কিছু যেন ঝাপসা ঝাপসা লাগবে। সেই জল ভরা চোখ নিয়ে কিন্তু সে কোনো ক্রমে ঠাউরে ঠাউরে গল্পটা পড়েছে, কারণ এই গল্প তো তার নয়। মেসো একটু আধটু কারেকশানের নাম করে পুরো গল্পটাই চেঞ্জ করে দিয়েছে। তাই তপন প্রতিজ্ঞা নিয়েছে এরপর যদি কোনো গল্প সে লিখে, সে কিন্তু নিজে প্রকাশনীর কাছে যাবে, নিজে কারেকশান করবে। এতে যদি তার গল্প প্রকাশনী বা সম্পাদক তারা যদি পছন্দ করে তবে তার গল্প প্রকাশিত হবে, আর যদি তারা পছন্দ না করে প্রকাশিত হবে না। কিন্তু অন্যের লেখা নিজের নামে সে আর পড়বে না। এইভাবে কিন্তু জ্ঞানচক্ষু গল্পে তপনের সত্যি জ্ঞানের বিকাশ ঘটেছিল। এক লেখকরা দেখতে কেমন, দুই কিভাবে লেখা প্রকাশিত হয়। তো এই গল্পটা তোমরা ভালো করে টেক্সট বই পড়বে, যা বললাম এগুলোই লেখা আছে। কিছু কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, যেমন বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে, এই তপনের গল্প লেখার কথাটা। কে কফি খায়, কে চা খায়, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সঙ্গে কার রিলেশন ছিল, তারপরে লেখকরা কি সত্যিকারের দেখতে কেমন, আকাশ থেকে পড়া জীবরা কেমন হয়, এরকম অনেক হিজিবিজি কোশ্চেন আছে। তবে এত কোশ্চেন না পড়ে আমি বেস্ট 55 মানে 55টা প্রশ্ন তোমাদের সামনে এখনই তুলে ধরছি। এই 55টা ছোট প্রশ্ন করলেই 100% সব প্রশ্ন লাগবে, আর বড় প্রশ্নের সাজেশন দিয়ে দেবো ব্যাস। তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। শুধু জ্ঞানচক্ষু নিয়ে তো আর পরীক্ষা হলে গিয়ে উপস্থিত হয়ে লাভ নেই। অভিষেক জানতে হবে, প্রলয় উল্লাস জানতে হবে, বহুরূপী, পথের দাবি, আফ্রিকা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, হারিয়ে যাওয়া কালিকলম, কোনি। তো প্রত্যেকটা ভিডিও এই সময় আরেকবার নতুন করে নতুন রূপে তোমাদের সামনে নিয়ে আসবো। আমি সুজয় পাহাড়ি, আর তোমরা আমার ছাত্র। স্যার আর ছাত্ররা একসঙ্গে থাকবে এই 2 মাস। তো ফিরে আসছি আজকের মূল আলোচনায়, যে 55টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই 55টা প্রশ্নের মধ্যেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় হুবহু কমন আসবে। তাই আর দেরি না করে আমরা একদম স্ক্রিনে ফিরে যাচ্ছি সেই প্রশ্নগুলো নিয়ে। তো প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে। জ্ঞানচক্ষু গল্পের রচয়িতাকে আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গেল? মার্বেল। চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ কি? অবাক হয়ে যাওয়া। নতুন মেসোমশাই সম্পর্কে তপনের অতি আগ্রহের কারণ কি? তিনি একজন লেখক ছিলেন। কারণ লেখক সম্পর্কে তপনের সেই যে আকাঙ্ক্ষা, তা কিন্তু আজ পূরণ হয়েছে। লেখক মেসোকে সে কাছে পেয়েছে। পঞ্চম প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, তিনি হলেন কে? তপনের নতুন মেসোমশাই। ষষ্ঠ প্রশ্ন, এত কাছ থেকে তপন কখনো দেখেনি, কাকে দেখেনি? জল জ্যান্ত একজন লেখককে। সপ্তম প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকরা তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, সত্যি এটা নিয়ে সন্দেহ থাকাটা স্বাভাবিক। কারণ তপন জানতো লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব, কিন্তু সে যে সত্যি মানুষ, অবভিয়াসলি সন্দেহ তো থাকবেই।
অষ্টম প্রশ্ন, নতুন মেসোকে দেখে তপনের কি হলো? জ্ঞান চক্ষু খুলে গেল। নবম প্রশ্ন, তপনের নতুন মেসো প্রবলভাবে কি নিয়ে গল্প করেন? খবরের কাগজের সব কথা। দশম প্রশ্ন, এ দেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান কোথায়? সিনেমা দেখতে। 11 প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে কেন? ছুটি উপলক্ষে। 12 প্রশ্ন, তপনের মেসোর কলেজে কি চলছিল? গরমের ছুটি। 13, তপনের ছোট মাসি যখন মেসোর দিকে ধাবিত হয়, এখানে সেই দিকে বলতে কোন দিকে বোঝানো হয়েছে? ছোট মেসো যে ঘরে ছিলেন সেই দিকে। 14, তখন উপলব্ধি করে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। ভুল বললাম, কি নয় হবে? জীব নয়। 15 প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই কোন পেশায় যুক্ত? কলেজের প্রফেসর। 16 প্রশ্ন, না আ আ করে তপন তুলেছিল কি? প্রবল আপত্তি। 17 প্রশ্ন, কিন্তু কে শোনে তার কথা? তার বলতে কার কথা বোঝানো হয়েছে? তপনের। 18 প্রশ্ন, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে কি হয়? পুলকিত হয়। 19 প্রশ্ন, রত্নের মূল্য বোঝে কারা বা কারা বোঝে? জোহরি। সত্যি, যারা সোনা তৈরি করে তারাই বুঝতে পারবে কোনটি কেডিএম এর সোনা আর কোনটি হলমার্কের সোনা। তাই যেমন জোহরি সোনাকে চিনবে, ঠিক সেভাবে লেখকরাও কিন্তু লেখার প্রকৃত মূল্য বুঝবে। এক্ষেত্রে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে এখানে রত্ন বলতে কাকে বোঝানো হয়েছে, অবভিয়াসলি তপনকে, আর জোহরি বলতে কিন্তু তার সেই লেখক মেসোকেই বোঝানো হয়েছে। রত্নের মূল্য জোহরির কাছেই, এখানে জোহরি বলতে বোঝানো হয়েছে কাকে? সেই একই ব্যাপার, তপনের নতুন মেসোকে। 21 প্রশ্ন, নতুন মেসো বলেন, তপন তোমার গল্প তো কেমন হয়েছে? অবশ্যই দিব্যি হয়েছে। 22 প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা হলেন কে? তপনের ছোট মেসো। 23 প্রশ্ন, লেখক মেসোর মতে তপনের গল্প ছাপাতে দেওয়ার আগে কি করা প্রয়োজন? কারেকশন। 24 প্রশ্ন, তপন কাঁদো কাঁদো হয় যখন সে মেসোর মুখে কি দেখে? করুণার ছাপ। 25 প্রশ্ন, মাসির মতে মেসোর উপযুক্ত কাজ কি হবে? তপনের গল্প ছাপিয়ে দেওয়া। 26 প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটি কি? তপনের লেখা গল্প কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়া। 27 প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। 28 প্রশ্ন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কথাটির বক্তাকে? মেসোমশাই। চায়ের টেবিলে কথাটা ওঠে, কখন ওঠে? বিকেলে। তপন কখন কেসে গলা পরিষ্কার করে? মাকে গল্প পড়ে শোনাতে গিয়ে। 31 প্রশ্ন, তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছে? ভর্তির দিনের অভিজ্ঞতা। 32 প্রশ্ন, এটা খুব ভালো, ওর হবে। মেসোর এই কথায় তপন কিভাবে তাকায়? বিহ্বল দৃষ্টিতে। 33 প্রশ্ন, মেসোর গল্প নিয়ে চলে যাওয়ার তপন বসে বসে কিভাবে দিন গোনে? কৃতার্থ হয়ে। 34 প্রশ্ন, শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি কি? সাধারণ মানুষ গল্প লেখে। 35 প্রশ্ন, গল্প লেখার পর তপন খাতা কলম নিয়ে কোথায় চলে যায়? 3 তলার সিঁড়িতে। 36 প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কিসের নেশায়? গল্প লেখার। 37 প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে কার? তপনের। 38 প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ছিল? সন্ধ্যা তারা পত্রিকা মেসোর হাতে দেখে। 39 প্রশ্ন, তপনের পদবী কি? রায়।
40 প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কিসের নেশায়? গল্প লেখার। 41, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কারণ কি? না তপনের গল্প ছাপা হয়েছে। 42 প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের নাম কি ছিল? শ্রী তপন কুমার রায়। 43 প্রশ্ন, এদিকে বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। 44 প্রশ্ন, ছোট মাসি কি নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়? আত্মপ্রসাদের প্রসন্নতা। 45 প্রশ্ন, মাসি ডিম ভাজা আর চা খেলেও তপনের মেসো কি খেয়েছিল? কফি। 46 প্রশ্ন, ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন কি দেখে? এর প্রত্যেকটি লাইন নতুন ও আনকোরা। 47 প্রশ্ন, তপনের ভাবনায় মেসো তার গল্পটিকে নতুন করে কিভাবে লিখেছেন? পাকা হাতের কলমে। 48 প্রশ্ন, বোবার মতো বসে থাকে, কারণ কি? মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন। 49 প্রশ্ন, ধমক খাওয়ার সঙ্গে তপন শুনতে পায়, কি রে তোর যে দেখি। কি বলেছিল মা? না পায়া ভারী হয়ে গেল। 50 প্রশ্ন, তপন বইটা ফেলে রেখে চলে যায় কোথায়? বাড়ির ছাদে। ছাদে নয়, ছাদে হবে। 51 প্রশ্ন, ছাদে ওঠে তপন কি দিয়ে চোখ মুছে? শার্টের তলা তুলে। 52 প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে কিসের দিন? দুঃখের দিন। 53 প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে তপন কি করে? কঠোরভাবে সংকল্প করে। 54 প্রশ্ন, নিজের লেখা গল্প পড়তে বসে তপনের যেন পড়তে না হয় কি? অন্যের লেখা লাইন। 55 প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে কি ছিল? না অপমানের। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই প্রশ্নগুলো মন দিয়ে পড়বে, দরকার হলে এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে, কারণ বিগত প্রায় 4 বছর ধরে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরে এসেছে। তুমি বিগত বছরের টেস্ট পেপারগুলোও যদি সার্চ করে দেখো, সেখানেও কিন্তু দেখতে পাবে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে এসেছে। তাই এই প্রশ্নগুলো করলেই তোমাদের আর চিন্তার কোনো কারণ থাকবে না, এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। ভালো থাকবে সকলে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। একদিন পর আমি কিন্তু অভিষেক কবিতাটি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে, আর ওখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা করব। ভালো থাকবে।